জিলা দায়রা আদালতের ৪ নম্বর ঘরটা কানায় কানায় পূর্ণ ছিল। গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ফ্যানের ঘর শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু যেই মেয়েটি সাক্ষীর কাঠগড়ার দিকে এগিয়ে গেল, সেখানে উপস্থিত সকলের শ্বাস যেন থমকে গেল। আইনজীবীদের কালো কোটের ভিড় আর সাদা উর্দি পরা পুলিশদের মাঝে মেয়েটিকে যেন ভিন গ্রহের প্রাণী মনে হচ্ছিল। তার নাম গৌরী, বয়স বড়জোর ১৮ বছর। সে খুব পুরনো আর ময়লা একটা ফ্রক পরেছিল, যা তার জীর্ণশীর্ণ শরীরের তুলনায় অনেক বড় লাগছিল। তার ধুলোমাখা খালি পা আদালতের মেঝেতে ছাপ ফেলে যাচ্ছিল। চুলে ধুলো থাকলেও গৌরীর চোখে এমন এক অদ্ভুত আগুন ছিল, যা সেই ঘরের ঠান্ডাকেও চিগে দিচ্ছিল। সামনে আসামির কাঠকড়ায় দাঁড়িয়েছিল ইন্সপেক্টর রণবিজয় সিং, শহরের নামকরা পুলিশ অফিসার, যে তার উর্দিতে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। সে তার ঠোঁটের কোণ বিয়ে হাসছিল, যেন মনে মনে ভাবছিল যে এই সামান্য মেয়ে আমার কি ক্ষতি করবে। রণবিজয় বারবার তার কবজিতে বাঁধা দামি ঘড়িটা দেখছিল, যেন এসব তার কাছে কেবল সময়ের অপচয়। বিচারক মহেশ্বরী নাকের ওপর চশমাটা ঠিক করলেন এবং টেবিলে হাতুড়ি ঠুকলেন। শান্ত হও বাছা, তুমি ভয় পেও না। এখানে নিজের কথা বলার পূর্ণ অধিকার তোমার আছে। বলো, তোমার কি অভিযোগ? গৌরীর হাত কাঁপছিল। সে তার মুঠো এতটাই শক্ত করে ধরেছিল যে নখগুলো হাতের তালুতে বসে গিয়েছিল। তার গলা শুকিয়ে গিয়েছিল। সে একবার ইন্সপেক্টর রণবিজয়ের দিকে তাকাল। রণবিজয় তাকে রাগী চোখে দেখল, চোখে সেই পুরনো হুমকি। গৌরীর বুক ধড়ফড় করতে লাগল। সে একটা লম্বা শ্বাস নিল এবং পকেট থেকে একটা তামাটে রঙের রুমাল বের করল। সেই রুমালে কিছু একটা বাঁধা ছিল। সে সেটাকে বুকের সাথে এমনভাবে জড়িয়ে ধরল যেন ওটাই তার প্রাণ। স্যার, গৌরীর কণ্ঠে বেদনা ছিল, আমার আমার কোনো টাকা চাই না। বিচারক মহেশ্বরী অবাক হলেন। তাহলে তুমি কি চাও মা? পুরো আদালতে গভীর নিস্তব্ধতা। গৌরী তার ভেজা চোখ তুলে সোজা বিচারকের চোখের দিকে তাকাল এবং তারপর আঙুল তুলে ইন্সপেক্টর রণবিজয়ের দিকে ইশারা করল। স্যার, আমি শুধু একবার এই পুলিশওয়ালাকে একটা শিক্ষা দিতে চাই। এ কথা শুনেই আদালত কক্ষে শোরগোল পড়ে গেল। ইন্সপেক্টর রণবিজয়ের মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, ইয়র অনার, এটা কি তামাশা? এই মেয়ে উর্দির অপমান করছে, একে এক্ষুনি বের করে দিন। কিন্তু বিচারক মহেশ্বরী হাত তুলে রণবিজয়কে থামালেন। তার নজর গৌরীর মুখের ওপর স্থির ছিল। তিনি ওই মেয়েটির মুখে রাগ নয়, বরং গভীর বেদনা দেখতে পাচ্ছিলেন। কারণ? বিচারক গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তোমাকে এমনটা করার অনুমতি কেন দেওয়া হবে? আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই। গৌরী তার মুঠোর সেই রুমালটি বিচারকের দিকে বাড়াল এবং ধীরে ধীরে তার গিঁট খুলতে লাগল। তার আঙুলগুলো কাঁপছিল। গিঁট খুলতেই তা থেকে এমন কিছু বেরোল যা দেখে বিচারক সাহেব নিজের চেয়ার থেকে অর্ধেক দাঁড়িয়ে পড়লেন। সেই ময়লা রুমালের গিঁট খুব শক্ত করে বাঁধা ছিল, যেন গৌরী তাতে নিজের ভাগ্যবন্দী করে রেখেছিল। পুরো আদালত শ্বাস আটকে সেই ছোট্ট পুটলিটার দিকে তাকিয়েছিল। গৌরীর আঙুলগুলো, যা আবর্জনা কুড়িয়ে কুড়িয়ে খসখসে হয়ে গিয়েছিল, সেই গিঁটের সাথে লড়ছিল। সরসর করে খুব ধীর শব্দে কাপড়টা খুলল। রুমালের ভাঁজ সরানোর সাথে সাথে বিচারক মহেশ্বরীর টেবিলে কাঁচের কিছু ভাঙা টুকরো এবং ৫-১০ টাকার কিছু কয়েন ছড়িয়ে পড়ল। সেই কয়েন আর কাঁচের টুকরোয় গাঢ় লাল রঙের দাগ ছিল, শুকনো জমাট বাঁধা রক্ত। আদালতের নিস্তব্ধতা এবার শোকে পরিণত হল। ওগুলো সাধারণ কয়েন মনে হচ্ছিল না, বরং কোনো ট্র্যাজেডির সাক্ষ্য মনে হচ্ছিল। কাঁচের ওই টুকরোগুলোতে একটা ওষুধের শিশির লেবেল এখনও লেগেছিল, যাতে ঝাপসা অক্ষরে লেখা ছিল লাইফ সেভিং ড্রাগ বা জীবন রক্ষাকারী ওষুধ। বিচারক মহেশ্বরী চশমা খুলে টেবিলে রাখলেন। তার গলা ভারী হয়ে গেল। এটা এটা কি গৌরী? আর এতেই রক্তকার? গৌরীর চোখ দিয়ে জল পড়ল না, কিন্তু তার কণ্ঠস্বরে এত বেদনা ছিল যে পাথরও গলে যাবে। সে ওই কয়েনগুলোর দিকে এমনভাবে তাকাল যেন ওগুলো কোহিনূর হীরা। স্যার, গৌরী ফুপিয়ে কেঁদে উঠল, এটা আমার ছোট ভাই ছোটুর শেষ আশা ছিল। আর এই রক্ত আমার হাতের, যা সেই রাতে এই ইন্সপেক্টরের বুটের নিচে পিষে গিয়েছিল। ইন্সপেক্টর রণবিজয় নিজের চেয়ারে নড়ে চড়ে বসল। তার মুখ থেকে সেই ধূর্ত হাসি এবার গায়েব হয়ে গেছে।
কিন্তু তার চোখে এখনও অনুশোচনার বদলে রাগ ছিল। গৌরী তার গল্প শুরু করল আর আদালত কক্ষের দেওয়ালগুলো যেন অদৃশ্য হয়ে গেল। সবাই যেন সেই কালো ঝোড়ো রাতে পৌঁছে গেল যার কথা গৌরী বলছিল। ৩ দিন আগের কথা স্যার, গৌরী বলতে শুরু করল। বৃষ্টি হচ্ছিল, শহরের সব নালা উপচে পড়ছিল। আমরা ফ্লাইওভারের নিচে প্লাস্টিক টাঙিয়ে থাকি। আমার ভাই ছোটু, যার বয়স মাত্র ৭ বছর, তার নিউমোনিয়া হয়ে গিয়েছিল। তার শরীর তাওয়ার মতো পুড়ছিল। সে শ্বাসও নিতে পারছিল না, শুধু তার বুক ঘরঘর করছিল। গৌরী নিজের গলা বোলালো, যেন সেই স্মৃতি তার গলা টিপে ধরছে। আমার কাছে একটা পয়সাও ছিল না। আমি সারাদিন আবর্জনার স্তূপে প্লাস্টিকের বোতল খুঁজেছি, কিন্তু বৃষ্টির কারণে ভাঙাড়ির দোকান বন্ধ ছিল। সন্ধে হতে হতে ছোটুর অবস্থা খারাপ হয়ে গেল। সে চোখ উল্টে দিচ্ছিল। আমি মানুষের কাছে হাত পাতলাম, ভিক্ষা চাইলাম। কেউ ধাক্কা দিল, কেউ গালি দিল, কিন্তু একজন ভালো মানুষ আমাকে ৫০ টাকা দিলেন। গৌরীর গলা এবার কাঁপতে শুরু করল। আমি পাগলের মতো দৌড়ালাম স্যার। কাদা জলে পিছলে পড়ে গিয়ে আমি সরকারি হাসপাতালের সামনের মেডিকেল স্টোরে পৌঁছলাম। কেমিস্ট দাদা দয়া করে আমাকে সেই ওষুধটা দিয়ে দিলেন, যার দাম ছিল ৮০ টাকা, কিন্তু তিনি ৫০ টাকাতেই দিলেন। সেই শিশিটা আমার কাছে ভগবান ছিল। আমার মনে হলো আমার ছোটু এবার বেঁচে যাবে। গৌরী শূন্যে নিজের মুঠি শক্ত করল, যেন শিশিটা এখনও তার হাতে আছে। আমি ওষুধ নিয়ে ফিরছিলাম। বৃষ্টি খুব জোরে হচ্ছিল, রাস্তায় জনমানব ছিল না। তখনই নাকার কাছে এদের জিপ দাঁড়িয়েছিল। সে রণবিজয়ের দিকে ইশারা করল। ইন্সপেক্টর সাহেব জিপের বনেটে পা রেখে সিগারেট খাচ্ছিলেন। আমি সেখান দিয়ে চুপচাপ চলে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে আটকে দিলেন। সেই মুহূর্তের কথা আসতেই গৌরীর মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। উনি আমাকে ডাক দিলেন, এই আবর্জনা, দাঁড়া, কি চুরি করে পালাচ্ছিস? আমি বললাম, স্যার, চুরি করিনি, আমার ভাইয়ের ওষুধ, ও মরে যাচ্ছে, যেতে দিন। কিন্তু উনি আমার কথা শুনলেন না। উনি আমার হাত ধরে বললেন, তোর তল্লাশি নিতে হবে, তোরা সারা দিন রেকি করিস আর রাতে চুরি। গৌরীর শ্বাস দ্রুত চলতে লাগল। আমি খুব মিনতি করলাম, আমি ওনার পায়ে ধরলাম। আমি বললাম, স্যার, একটা মুহূর্ত দামি, আমার ভাই ছটফট করছে। কিন্তু ওনারা মজা পাচ্ছিলেন। উনি আমার হাত মোচড়ালেন আর সেই শিশিটা, ওষুধের শিশিটা কেড়ে নিলেন। আদালত কক্ষে গৌরীর কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু তার স্মৃতিতে এখনও সেই ঝোড়ো রাতই চলছিল। ইন্সপেক্টর সাহেব সেই শিশিটাকে আলোতে তুলে দেখলেন। গৌরী কাপা গলায় বলল, বৃষ্টির ফোঁটা সেই শিশিতে পড়ছিল। আমি হাত জোর করে বললাম, স্যার, এটা সামান্য একটা ওষুধ, এতে কোনো নেশা নেই, কোনো সোনাদানা নেই, আমাকে যেতে দিন। কিন্তু ওনার চোখে এক অদ্ভুত পৈশাচিকতা ছিল। উনি হাসতে হাসতে বললেন, ওষুধের নামে নেশা বেচছিস? দাঁড়া, এক্ষুনি চেক করছি, এটা ওষুধ না মদ। গৌরীর চোখের সামনে সেই দৃশ্য আবার জীবন্ত হয়ে উঠল। রণবিজয় সেই শিশিটাকে নিজের ২ আঙ্গুলের মাঝে এমনভাবে ঝোলালেন, যেন ওটা কারো জীবন নয়, কোনো খেলনা। না স্যার, গৌরী চিৎকার করেছিল। সে শিশিটা বাঁচানোর জন্য ওনার দিকে ঝাঁপিয়ে পড়ল, আর তখনই সেটা ঘটল যার ভয় তাকে আজ পর্যন্ত ঘুমোতে দেয় না। ইন্সপেক্টর রণবিজয়ের মুখে এক নিষ্ঠুর হাসি এলো। তিনি ইচ্ছে করে নিজের মুঠি আলগা করে দিলেন। পরের কয়েকটা মুহূর্ত গৌরীর কাছে শতাব্দীর মতো লম্বা হয়ে গেল। গৌরীর চোখ বড় বড় হয়ে গেল। সময় যেন থমকে গেল। সে দেখল কিভাবে সেই ছোট্ট বাদামি রঙের শিশিটা ইন্সপেক্টরের আঙুল থেকে পিছলে গেল। ওটা হাওয়ায় একবার পল্টি খেল। স্ট্রিট লাইটের হলুদ আলো ওটার ওপর পড়ল, আর কাঁচ চকচক করে উঠল। বৃষ্টির একটা বড় ফোঁটা শিশিটার সাথে ধাক্কা খেল। গৌরী নিজের হাত বাড়াল। তার শরীর হাওয়ায় ছিল। সে সেই পড়ন্ত আশাকে ধরার জন্য জান প্রাণ দিয়ে ঝাঁপ দিল। তার হৃৎপিণ্ড ধকধক নয়, বরং হাতুড়ির মতো তার বুকে বাজছিল। কিন্তু মাধ্যাকর্ষণ তার গরিব কপাল থেকে বেশি দ্রুত ছিল। সেই শিশি নিচে এলো। পিচ ঢালা শক্ত ভেজা রাস্তা তার অপেক্ষা করছিল। ঝননন, কাঁচ ভাঙার সেই তীক্ষ্ণ শব্দ মেঘের গর্জনের চেয়েও জোরালো মনে হল। শিশিটা শত টুকরো হয়ে গেল। সেই সাদা রঙের জীবন রক্ষাকারী ওষুধ, যা তার ভাইয়ের শ্বাস ফিরিয়ে দিতে পারত, রাস্তার নোংরা কালো কাদা জলে মিশে গেল। ওষুধের সাদা রং কাদায় মিশতেই গায়েব হয়ে গেল, ঠিক যেমন গরিবদের আশা গায়েব হয়ে যায়। গৌরী হাঁটু গেড়ে সেই কাদার মধ্যে বসে পড়ল। তার ফ্রক ভিজে গেল, কিন্তু তার হুঁশ ছিল না। সে পাগলের মতো সেই কাদার মধ্যে আঙুল বোলাতে লাগল, যেন ওই গুলে যাওয়া ওষুধ সে আবার কুড়িয়ে নিতে পারবে। আমার ওষুধ, আমার ভাই, সে বিড়বিড় করতে লাগল। কাঁচের তীক্ষ্ণ টুকরোগুলো কাদার মধ্যে লুকিয়েছিল,
যেই সে মুঠি বন্ধ করল, কাঁচের টুকরো তার হাতের তালুতে গেঁথে গেল। এক গরম রক্তের ধারা বেরিয়ে বৃষ্টির ঠান্ডা জলের সাথে মিশে গেল। তার ব্যথার অনুভূতিও পর্যন্ত হল না। তার সব মনোযোগ শুধু ওই বয়ে যাওয়া ওষুধের দিকে ছিল। তখনই সে নিজের হাতের উপর এক অসহ্য ভার অনুভব করলাম। একটা বুট, একটা ভারী পুলিশি বুট তার সেই ছোট্ট হাতের ওপর এসে থামল, যা কাঁচের টুকরোয় ভর্তি ছিল। রণবিজয় নিজের পুরো ওজন সেই পায়ে দিয়ে দিলেন এবং তার নরম হাতটাকে রাস্তায় ঘষে দিলেন। কর্ক, গৌরীর আঙুলের হাড় আর কাঁচ আরও বেশি করে ভাঙার শব্দ একসাথে এলো। সেই ব্যথা এমন ছিল যেন কেউ তার আত্মাকে নিংড়ে দিয়েছে। সে চিৎকার করে উঠল, মা গো! রণবিজয় নিচে ঝুঁকে তার কানে ফিসফিস করে বলেছিল, ভাগ এখান থেকে আবর্জনা, নইলে পরের নম্বরটা তোর লাশের হবে। গৌরী আদালতে নিজের হাত ওপরে তুলল। তার হাতের তালুতে এখনও ব্যান্ডেজ বাঁধা ছিল, কিন্তু ওই ব্যান্ডেজের নিচের ঘা প্রত্যেকে অনুভব করতে পারছিল। আমি খালি হাতে ফিরেছিলাম স্যার, গৌরী খুব ধীর গলায় বলল, যেন তার আর কথা বলার শক্তি নেই। যখন আমি পুলের নিচে পৌঁছলাম, ছোটু শান্ত হয়ে গিয়েছিল। তার শ্বাস থেমে গিয়েছিল, তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। সে তার দিদির অপেক্ষা করতে করতে চলে গেল। গৌরী বিচারক মহেশ্বরীর চোখের দিকে তাকাল। আমার ভাইকে নিউমোনিয়া মারেনি স্যার, তাকেই উর্দির অহংকার মেরেছে। যদি উনি 10 মিনিট, শুধু 10 মিনিট আমাকে না আটকাসেন, তাহলে আজ আমার ছোটু বেঁচে থাকত। পুরো আদালত স্তব্ধ ছিল। অনেকের চোখে জল ছিল। ইন্সপেক্টর রণবিজয় এখন ঘামে ভিজে গেছে। সে বারবার জলের গ্লাস তুলছিল, কিন্তু তার হাত কাঁপছিল। বিচারক মহেশ্বরীর মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। কিন্তু আইন প্রমাণ চায়, আবেগ নয়। তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন। ইন্সপেক্টর রণবিজয়, বিচারক কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, আপনি কি এই মেয়েটির অভিযোগের ব্যাপারে কিছু বলতে চান? রণবিজয় হড়বড়িয়ে দাঁড়িয়ে পড়ল। ইয়োর অনার, এসব মিথ্যে কথা, ও গল্প বানাচ্ছে। সেই রাতে আমি ওকে থামিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার মনে হয়েছিল ও ড্রাগস নিয়ে যাচ্ছে। ওষুধ পড়ে যাওয়ার কথাটা মিথ্যে, ও নিজেই পড়ে গিয়েছিল। আমি একজন সৎ অফিসার। তখনই আদালতের দরজায় এক শোরগোল হল। এক বৃদ্ধ লোক, যার হাতে লাঠি ছিল আর পিঠ ঝুঁকানো, ধীরে ধীরে ভেতরে এলেন। তার পোশাকও সাধারণ ছিল, কিন্তু তার মুখে এক দৃঢ় সংকল্প ছিল। আমি সাক্ষ্য দেব জজ সাহেব, আমিও সব নিজের চোখে দেখেছি। ওই বৃদ্ধ কাঁপা গলায় বললেন। ওই বৃদ্ধ সাক্ষী আসতেই আদালতের আবহাওয়া বদলে গেল। ইন্সপেক্টর রণবিজয়ের চোখে এবার ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে নিজের উর্দির কলার ঠিক করল, কিন্তু তার কপালে ঘামের ফোঁটা চকচক করতে লাগল। বিচারক মহেশ্বরী বৃদ্ধকে সাক্ষীর কাঠগড়ায় আসার ইশারা করলেন। আপনার নাম ও পেশা? জি, আমার নাম রামদিন। বৃদ্ধ নিজের পুরনো টুপি হাতে নিয়ে বললেন, আমি ওই ঘটনাস্থলের ঠিক সামনের এটিএমের নাইট গার্ড। সেই রাতে আমি ডিউটিতে ছিলাম। সরকারি আইনজীবী জিজ্ঞেস করলেন, আপনি সেই রাতে কি দেখেছিলেন রামদিনজি? রামদিন একটা গভীর শ্বাস নিলেন এবং ইন্সপেক্টর রণবিজয়ের দিকে তাকালেন। রণবিজয় তাকে চোখ রাঙিয়ে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু রামদিন নজর সরালেন না। স্যার, বৃষ্টি খুব জোরে হচ্ছিল। আমি এটিএমের ভেতরে বসেছিলাম। তখনই দেখলাম যে এই পুলিশওয়ালা ওই ছোট মেয়েটিকে থামাচ্ছে। মেয়েটি কাঁদছিল, অনুনয় করছিল। আমি কাঁচের দরজার ভেতর থেকে সব দেখেছি। যখন ওষুধের শিশি ভাঙল আর ওই মেয়েটির হাত নিজের বুট দিয়ে পিষে দিল, তখন আমার আত্মা কেঁপে উঠেছিল। রণবিজয় মাঝখানেই চিৎকার করল, মিথ্যে, এসব মিথ্যে। এই বুড়ো টাকা খেয়ে সাক্ষ্য দিতে এসেছে। সেই রাতে ওখানে কেউ ছিল না। বিচারক মহেশ্বরী নিজের হাতুড়ি জোরে মারলেন। ইন্সপেক্টর, নিজের মুখে লাগাম দিন, সাক্ষীকে তার কথা শেষ করতে দিন। রামদিন পকেট থেকে একটা ছোট কালো পেনড্রাইভ বের করলেন এবং সেটা বাতাসে উঁচিয়ে ধরলেন। জজ সাহেব, রামদিনের গলা এবার বলিষ্ঠ ছিল, মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু যন্ত্র নয়। যে এটিএমের আমি পাহারা দিই, তার বাইরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তার মুখ ঠিক রাস্তার ওই দিকে, যেখানেই ঘটনা ঘটেছিল। আমি পরের দিন ব্যাংক ম্যানেজারের থেকে লুকিয়ে সেই রাতের ফুটেজ কপি করিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানতাম গরিবের কথা থানায় শোনা হবে না। আদালতে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। আইনজীবী তৎক্ষণাৎ ওই পেনড্রাইভ নিয়ে আদালতের ল্যাপটপে লাগিয়ে দিলেন। একটা বড় স্ক্রিনে প্রজেক্টর চালু করা হলো। সকলের নজর স্ক্রিনে আটকে গেল। ভিডিও চালু হলো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুটেজ ছিল।
বৃষ্টির ফোঁটা স্ক্রিনে সাদা দাগের মতো পড়ছিল। স্ক্রিনের এক কোণায় সময় চলছিল, রাত 11:42। ফুটেজ ঝাপসা ছিল, কিন্তু সত্যটা পরিষ্কার ছিল। তাতে দেখা গেল কিভাবে একটা ছোট মেয়ে হাত জোড় করছে, কিভাবে উর্দি পরা ওই ব্যক্তি তার হাত মোচড়াচ্ছে। তারপর সেই মুহূর্ত এলো যা আদালতে উপস্থিত প্রত্যেক মানুষের বুক কাঁপিয়ে দিল। ভিডিওতে স্পষ্ট দেখা গেল যে রণবিজয় ইচ্ছে করে হাত ছেড়ে দিল, শিশিটা পড়ল, মেয়েটি ঝাঁপ দিল, এবং তারপর রণবিজয় নিজের ভারী বুট মেয়েটির হাতের ওপর রেখে দিল এবং বেরহমভাবে পিষে দিল। ভিডিওতে শব্দ ছিল না, কিন্তু গৌরীর ছটফট করার দৃশ্য এত ভয়ানক ছিল যে আদালতে বসা অনেক মহিলা চোখ বন্ধ করে নিলেন। ভিডিওর শেষ অংশে রণবিজয় হাসতে হাসতে নিজের জিপে বসে চলে গেল, আর মেয়েটি কাদায় নিজের ভাঙা আঙুলগুলো ধরে কাঁদতে লাগল। ভিডিও বন্ধ হল, স্ক্রিন কালো হয়ে গেল, কিন্তু আদালত কক্ষে অন্ধকার নয়, বরং এক ভয়ানক বাস্তবতার আলো ছড়িয়ে পড়েছিল। বিচারক মহেশ্বরী চশমা খুললেন, তার চোখ রাগে জ্বলছিল। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। তারপর তিনি ইন্সপেক্টর রণবিজয়ের দিকে তাকালেন, যে এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার সমস্ত অহংকার, সমস্ত দম্ভ ওই 2 মিনিটের ভিডিওতে চুরমার হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর রণবিজয় সিং। বিচারকের গলা অত্যন্ত কঠোর এবং ঠান্ডা ছিল। উর্দির কাজ রক্ষা করা, কিন্তু আপনি তাকে কাফন বানিয়ে দিয়েছেন। আপনি শুধু একটা ওষুধের শিশি ভাঙেননি, আপনি একটা ভাইয়ের প্রাণ নিয়েছেন আর আইনের গালে থাপ্পড় মেরেছেন। বিচারক একটা কাগজ তুললেন এবং কিছু লিখতে শুরু করলেন। পুরো আদালত রায়ের অপেক্ষায় ছিল, কিন্তু গৌরী এখনও ওখানেই দাঁড়িয়েছিল। তার নজর বিচারকের উপর নয়, রণবিজয়ের ওপর ছিল। স্যার, গৌরী ধীর গলায় বলল, শাস্তি তো আপনি দেবেনই, কিন্তু আমার আবেদনের কি হল? বিচারক মহেশ্বরী কলম থামিয়ে দিলেন। তিনি গৌরীর দিকে তাকালেন। কি? আমি কি আপনার কাছে একটা থাপ্পড় মারার অনুমতি চেয়েছিলাম? গৌরীর গলায় এক অদ্ভুত জেদ ছিল। সরকারি আইনজীবী দাঁড়িয়ে পড়লেন। ইয়োর অনার, এটা আইনের বিরুদ্ধে। আমরা কোনো বাদীকে আসামির গায়ে হাত তোলার অনুমতি দিতে পারি না। এটা আদালতের মর্যাদার প্রশ্ন। বিচারক মহেশ্বরী চিন্তায় পড়ে গেলেন। আইনের পাতায় এমন কোনো নিয়ম ছিল না, কিন্তু ন্যায় বিচার শুধু বইয়ে থাকে না, কখনো কখনো তা মানবিকের পাল্লায়ও মাপা হয়। তিনি রণবিজারকে দেখলেন, তারপর গৌরীর ব্যান্ডেজ বাঁধা হাতটাকে দেখলেন। বিচারক এমন এক গভীর সিদ্ধান্ত নিলেন যা হয়তো ইতিহাসের পাতায় কেউ কখনো নেয়নি। বিচারক মহেশ্বরী নিজের চেয়ারে হেলান দিয়ে একটা লম্বা শ্বাস নিলেন। আদালতে উপস্থিত সকলের হৃদস্পন্দন থেমেছিল। একদিকে আইনের শিকল ছিল, আর অন্যদিকে এক বোনের জ্বলন্ত হৃদয়। গৌরী, বিচারক মহেশ্বরী খুব শান্ত কিন্তু গম্ভীর স্বরে বললেন, ভারতীয় দণ্ডবিধি আইপিসি আমাকে এই অনুমতি দেয় না যে আমি কোর্টরুমের ভেতরে কাউকে হিংসা করতে দিই, সে আসামি হোক বা ভুক্তভোগী। আমরা এখানে বিচার করতে বসেছি, প্রতিশোধ নিতে নয়। এটা শুনেই গৌরীর কাঁধ ঝুলে গেল। তার চোখের আশার শেষ আলোটুকু নিভে গেল। সে মাথা নিচু করে নিল। অন্যদিকে ইন্সপেক্টর রণবিজয়ের মুখে আবার সেই দম্ভ ফিরে এলো। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং নিজের আইনজীবীর দিকে তাকিয়ে একটা কুটিল হাসি দিল। তার চোখে সেই পুরনো অহংকার ভেসে উঠল, যেন সে বলছে, দেখলি, আমার কেউ কিছু করতে পারবে না, আইন আমার পকেটে। রণবিজয় নিজের কলার ঠিক করল এবং বিচারকের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ ইয়োর অনার, আমি জানতাম আইন কখনো আবেগে চলে না। থামো। বিচারক মহেশ্বরীর গলা বজ্রের মতো গর্জন করে উঠল। রণবিজয়ের হাসি ওখানেই জমে গেল। বিচারক মহেশ্বরী হাতের কলমের নিপটা টেবিলে জোরে চাপলেন। আমি বলেছি যে আমি তোমাকে একজন পুলিশওয়ালাকে থাপ্পড় মারার অনুমতি দিতে পারি না, কারণ পুলিশের উর্দির সম্মান করা এই দেশের প্রত্যেক নাগরিকের কর্তব্য। বিচারক একটা ফাইলে দ্রুত সই করলেন এবং তারপর মাথা তুলে রণবিজয়ের চোখে চোখ রেখে তাকালেন। কিন্তু রণবিজয় সিং, যে মুহূর্তে তুমি ওই মাসুম বাচ্চার ওষুধ ভেঙেছিলে, সেই মুহূর্তেই তুমি এই উর্দি পরার অধিকার হারিয়ে ফেলেছিলে। এই আদালত তার ক্ষমতা ব্যবহার করে তোমাকে বরখাস্ত করছে, এক্ষুনি, এই মুহূর্তেই। বিচারক সেখানে উপস্থিত কনস্টেবলদের আদেশ দিলেন, কনস্টেবল, এই লোকটার উর্দির তারা, বেল্ট আর টুপি খুলে নিন। এ এখন আর ইন্সপেক্টর নয়, বরং হত্যার এক আসামি। ভরা আদালতে রণবিজয়ের শরীর থেকে তার শান, তার উর্দি নোংরাভাবে খুলে নেওয়া হল। যখন তার কান থেকে তারাগুলো সরানো হল, তখন তাকে একজন সাধারণ ভীত এবং লাচার মানুষ মনে হচ্ছিল। সে কুঁকড়ে গেল। বিচারক মহেশ্বরী চশমা খুলে টেবিলে রাখলেন। তিনি আদালতের ঘড়ির দিকে তাকালেন। আদালতের কার্যক্রম
বিচারক ঘড়ি দেখতে দেখতে বললেন, আগামী 10 সেকেন্ডের জন্য মুলতবি বা অ্যাডজার্ন করা হল। কথা বলে বিচারক মহেশ্বরী নিজের চেয়ার ঘুরিয়ে দেওয়ালের দিকে মুখ করে নিলেন, যেন তিনি নিজের চোখে পট্টি বেঁধে নিলেন। আদালতে পিনপতন নিস্তব্ধতা নেমে এল। আইনজীবীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। রণবিজয় বুঝতে পারছিল না কি হচ্ছে, সে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। গৌরীর এক মুহূর্ত লাগল এটা বুঝতে। সে বিচারকের পিঠ দেখল, তারপর রণবিজয়কে। তার শিরায় বিদ্যুৎ খেলে গেল। এটা সেই সুযোগ যার জন্য তার আত্মা চিৎকার করছিল। গৌরী তার ডান হাত তুলল, সেই হাত যা ব্যান্ডেজে বাঁধা ছিল, সেই হাত যাকে রণবিজয় নিজের বুট দিয়ে পিষে দিয়েছিল। ব্যথা হচ্ছিল, কিন্তু তার ভেতরের রাগ সেই ব্যথাকে অবশ করে দিয়েছিল। সে তার সমস্ত শক্তি, তার মৃত ভাইয়ের সমস্ত ব্যথা আর ঘৃণা সেই এক তালুতে জমা করল। সময় যেন ধীর হয়ে গেল। রণবিজয় হাত তোলার চেষ্টা করল, কিন্তু 2 জন কনস্টেবল তাকে পেছন থেকে জাপটে ধরে রেখেছিল। সে শুধু চোখ বড় বড় করে সেই ছোট হাতটাকে নিজের দিকে আসতে দেখল। গৌরীর হাত বাতাস চিরে এগিয়ে গেল, স এবং তারপর চটাস। সেই শব্দ, সেই থাপ্পড়ের আওয়াজ কোনো বোমা ফাটার চেয়ে কম ছিল না। সেটা শুধু গালে পড়া চড় ছিল না, সেটা ছিল ক্ষমতার অহংকারের ওপর দরিদ্রের চপেটাঘাত। গৌরীর হাত রণবিজয়ের গালে এত জোরে পড়ল যে রণবিজয়ের মুখ ঝটকায় অন্যদিকে ঘুরে গেল। তার ঠোঁট ফেটে গেল এবং রক্তের একটা সরু ধারা তার মুখ থেকে বেরিয়ে চিবুকে গড়িয়ে পড়ল। পুরো আদালত স্তব্ধ হয়ে গেল। সেই চটাস শব্দের প্রতিধ্বনি দেওয়াল থেকে ফিরে এলো। রণবিজয়ের গালে গৌরীর ব্যান্ডেজ আর আঙুলের ছাপ বসে গিয়েছিল। তার কান ভোঁ ভোঁ করছিল। সে অপমানের আগুনে জ্বলে উঠল, কিন্তু সে কিছু করতে পারল না। সে এখন আর পুলিশওয়ালা নয়, সে কেবল একজন অপরাধী। ঠিক 10 সেকেন্ড পর বিচারক মহেশ্বরী নিজের চেয়ার আবার ঘোরালেন। তিনি চশমা পরলেন এবং এমনভাবে তাকালেন যেন কিছুই হয়নি। কার্যক্রম শুরু করা যাক, বিচারক শান্ত স্বরে বললেন। আসামির মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, হয়তো অনুশোচনার কারণে নিজেই গাল ফেটে গেছে। পুরো আদালত কক্ষে চাপা হাসি আর স্বস্তির ঢেউ খেলে গেল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। গৌরী রণবিজয়কে থাপ্পড় তো মেরে দিয়েছিল, কিন্তু তার চোখে এখনও একটা প্রশ্ন ছিল। সে বিচারকের দিকে তাকাল। স্যার, থাপ্পড় তো মেরে দিলাম, কিন্তু আমার ভাই ফিরে আসবে না, গৌরী ভাঙা গলায় বলল। এই জানোয়ারকে জেলে পাঠিয়েও আমি শান্তি পাব না। একে এমন শাস্তি দিন যেন এ প্রতি মুহূর্তে মরে। বিচারক মহেশ্বরী আরও একটা ফাইল খুললেন। চিন্তা করো না মা, এটা তো শুধু শুরু ছিল, আসল বিচার তো এবার হবে। বিচারক যে রায় শোনালেন তা জেলের শিকগুলোর চেয়েও বেশি ভয়ানক ছিল। বিচারক মহেশ্বরী চশমা ঠিক করলেন এবং একটা মোটা ফাইল তুললেন। কোর্টরুমে পিন পতন নীরবতা ছিল। প্রত্যেক কান এখন সেই রায় শোনার জন্যে ব্যাকুল ছিল, যা শুধু রণবিজয়ের জন্য নয়, পুরো সমাজের জন্য একটা শিক্ষা হতে চলেছিল। রণবিজয় সিং, বিচারকের গলা গমগম করে উঠল। আপনি নিজের উর্দির ক্ষমতার ব্যবহার এক অসহায় মেয়েকে পিষে ফেলার জন্য করেছেন। আপনি ভেবেছিলেন যে ফুটপাতে থাকা মানুষদের জীবন সস্তা হয়, যে 50 টাকার ওষুধ ভাঙলে কারো কিছু আসে যায় না। বিচারক একটা গভীর শ্বাস নিলেন এবং সোজা রণবিজয়ের চোখের দিকে তাকালেন। ভারতীয় দণ্ডবিধির 304 ধারা অনিচ্ছাকৃত খুন, 326 ধারা মারাত্মক আঘাত করা এবং দুর্নীতি দমন আইনের অধীনে এই আদালত আপনাকে দোষী সাব্যস্ত করছে। রণবিজয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে টলমল করে কাঠগড়ার রেলিং ধরে ফেলল, কিন্তু বিচারক এখনও থামেননি। এই আদালতের রায় হল, অপরাধী রণবিজয় সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। আপনি আপনার বাকি জীবন সেই কাল কুঠুরিটি কাটাবেন যেখানে আপনি নির্দোষদের পাঠাতেন। রণবিজয়ের মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। না জাত সাহেব, দয়া করুন, আমার স্ত্রী বাচ্চা আছে। বিচারক মহেশ্বরী তার যুক্তি অগ্রাহ্য করে কলম তুললেন। দয়া তো সেই রাতে ওই মেয়েটিও চেয়েছিল। দয়া তো সেই 7 বছরের ছোটুও চেয়েছিল, যখন সে শ্বাসের জন্য ছটফট করছিল। যখন আপনি দয়া করেননি, তখন আইন আপনার প্রতি কেন দয়া করবে? তারপর বিচারক সেই অংশটা পড়লেন যা সেখানে উপস্থিত প্রত্যেক মানুষের চোখে জল এনে দিল এবং রণবিজয়ের আত্মা কাঁপিয়ে দিল। এছাড়া বিচারক কড়া শব্দে বললেন, কোর্ট এই আদেশ দিচ্ছে যে রণবিজয় সিংয়ের সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, তার বাংলো, গাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট সব অবিলম্বে বাজেয়াপ্ত করা হোক। আইনজীবীদের গ্যালারিতে গুঞ্জন শুরু হল।
এবং এই সমস্ত সম্পত্তি নিলাম করে যে টাকা পাওয়া যাবে, বিচারক মহেশ্বরী গৌরীর দিকে তাকিয়ে বললেন, তা দিয়ে সেই ফ্লাইওভারের নিচে যেখানে ছোটু মারা গিয়েছিল সেখানে একটি বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র বা ফ্রি ডিসপেন্সারি তৈরি করা হবে, আর সেই হাসপাতালের নাম হবে ছোটু মেমোরিয়াল ক্লিনিক। গৌরী যেই এটা শুনল তার হাঁটু মুড়ে গেল এবং সে মাটিতে বসে পড়ল। সে নিজের মুখ হাতের তালুতে লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এই কান্না দুঃখের ছিল না, এটা ছিল সেই বোঝা নামানোর কান্না যা সে বুকের ওপর নিয়ে ঘুরছিল। বিচারক বলে চললেন, সেই হাসপাতালে প্রত্যেক গরিব, প্রত্যেক বেসাহেরা বিনামূল্যে ওষুধ পাবে, যাতে ভবিষ্যতে কোনো গৌরীকে নিজের ছোটুর জন্য ৫০ টাকার ওষুধের জন্য কোনো উর্দিওয়ালার সামনে হাত না পাততে হয়। রণবিজয়, তুমি যেই জায়গায় ওই বাচ্চার প্রাণ নিয়েছিলে, এখন সেই জায়গায় তোমার দৌলতে হাজার হাজার প্রাণ বাঁচানো হবে। এটাই তোমার আসল শাস্তি। রণবিজয় এবার পুরোপুরি ভেঙে পড়ল। সে মাটিতে পড়ে গিড়গিড় করতে লাগল, আমাকে মেরে ফেলুন জজ সাহেব, আমার ইজ্জত, আমার টাকা সব কেড়ে নেবেন না, আমি বরবাদ হয়ে যাব। বিচারক পুলিশদের ইশারা করলেন, নিয়ে যাও একে। দুজন কনস্টেবল এগিয়ে এলো। সেই কনস্টেবলরাই যারা কাল পর্যন্ত রণবিজয়কে স্যালিউট দিত, আজ তার হাতে হাতকড়া পড়াতে এলো। ক্লিক! হাতকড়া লাগার সেই ঠান্ডা ধাতব শব্দ রণবিজয়ের কানে মৃত্যুর ঘণ্টার মতো লাগল। কনস্টেবলরা তাকে বাহু ধরে টেনে হিচড়ে কোর্টরুম থেকে বাইরে নিয়ে যেতে লাগল। রণবিজয় চিৎকার করছিল, পা দাপছিল, কিন্তু তার আওয়াজ এখন কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই ছিল না। তার কালো বুট, যা দিয়ে সে গৌরীর হাত পিষেছিল, এখন আদালতের মেঝেতে ঘষ্টে যাচ্ছিল, প্রাণহীন আর অসহায়। যেই রণবিজয়কে বাইরে নিয়ে যাওয়া হলো, কোর্টরুমে এক অদ্ভুত শান্তি নেমে এলো। বিচারক মহেশ্বরী নিজের চেয়ার থেকে উঠলেন। তিনি গৌরীকে দেখলেন যে এখনও মাটিতে বসে কাঁদছে। বিচারক নিজের চেয়ার থেকে নিচে নামলেন, যা সাধারণত বিচারকরা করেন না, এবং সোজা গৌরীর কাছে এলেন। তিনি ঝুঁকে নিজের হাত তার মাথায় রাখলেন। মা, ছোটু তো ফিরে আসতে পারবে না, কিন্তু আজ তুই তোর ভাইয়ের জন্য যে লড়াই লড়েছিস তা হাজার হাজার ছোটুকে বাঁচিয়ে দিয়েছে। তুই আবর্জনা কুড়ানি নোস, তুই এই শহরের সবচেয়ে ধনী মেয়ে। গৌরী অশ্রু ভেজা চোখে বিচারককে দেখল। সে তার ছেঁড়া ফ্রক থেকে সেই ময়লা রুমালটা আবার বের করল। এখন সেটা খালি ছিল। সে সেটাকে মুঠোয় চেপে ধরল এবং ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে আদালতের বাইরের দিকে পা বাড়াল। বাইরে বৃষ্টি হচ্ছিল, ঠিক সেই বৃষ্টির মতো যা সেই কালো রাতে হচ্ছিল, কিন্তু আজ সেই বৃষ্টিতে ভয় ছিল না। আদালতে সিঁড়ি দিয়ে নামার সময় গৌরীর মনে হলো যেন তার কাঁধ থেকে পাহাড়ের মতো বোঝা সরে গেছে। বাইরে আকাশ কালো মেঘে ঢাকা ছিল আর রিমঝিম বৃষ্টি হচ্ছিল। ৩ দিন আগে এই বৃষ্টিই তার কাছে শত্রুর মতো মনে হচ্ছিল, ঠান্ডা আর প্রাণঘাতী, কিন্তু আজ সেই বৃষ্টিই তার কাছে আকাশ থেকে ঝরা আশীর্বাদ মনে হচ্ছিল। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছিল আর তার চোখের জল ধুয়ে দিচ্ছিল। ৬ মাস পর শহরের সেই ফ্লাইওভার, কিন্তু এখন ওখানে দৃশ্য পুরোপুরি বদলে গেছে। যেই জায়গায় রণবিজয় নিজের জীব দাঁড় করিয়ে গরিবদের ভয় দেখাত, আজ সেখানে ইঁট আর সিমেন্টের পাকা দেওয়াল দাঁড়িয়েছিল। শ্রমিকদের হাতুড়ির খটখট শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যা নির্মাণের সঙ্গীত মনে হচ্ছিল। একটা বড় নীল বোর্ড দেওয়ালে লাগানো হচ্ছিল, তাতে মোটা সাদা হরফে লেখা ছিল, ছোটু মেমোরিয়াল চ্যারিটেবল ক্লিনিক, বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র। রণবিজয়ের আলিশান বাংলো বিক্রি হয়ে গিয়েছিল, তার দামি গাড়িগুলো নিলাম হয়ে গিয়েছিল, আর সেই নিলাম থেকে পাওয়া কোটি টাকা এখন ওই ডিসপেন্সারির আলমারিতে ওষুধ হিসাবে সাজানো ছিল। এটা ছিল নিয়তির সবচেয়ে বড় পরিহাস। যেই লোকটা ৫০ টাকার ওষুধ ভেঙে দিয়েছিল, আজ তারই দৌলতে পুরো শহর বিনামূল্যে ওষুধ খাচ্ছে। অন্যদিকে শহরের দূরে সেন্ট্রাল জেলের ১০ নম্বর ব্যারাকে রণবিজয় ঠান্ডা স্যাঁতস্যাঁতে মেঝেতে বসেছিল। তার উর্দি, তার দাপট, তার গোঁফের তাও সব ইতিহাস হয়ে গেছে। এখন তার শরীরে কয়েদিদের সাদা ডুরে কাটা পোশাক ছিল, যা জায়গায় জায়গায় ময়লা হয়ে গেছে। ব্যারাকের বাইরে করিডোরে একটা পুরনো টিভি চলছিল, যাতে খবর আসছিল। অ্যাঙ্কার চিৎকার করছিল, এক আবর্জনা কুড়ানো মেয়ের কারণে আজ শহর পেল প্রথম ফ্রি হাসপাতাল, দেখুন এক্সক্লুসিভ ছবি। রণবিজয় তার ফাটা ফোলা চোখ দিয়ে টিভি স্ক্রিনের দিকে তাকাল। সে দেখল গৌরী, সেই মেয়েটি যাকে সে নিজের বুটের নিচে পিষেছিল, আজ সাদা পরিষ্কার জামা পরে হাসপাতালের ফিতে কাটছে। বড় বড় অফিসার আর নেতারা তার পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। মানুষ তার উপর ফুলের বর্ষণ করছে। রণবিজয়ের গলায় দলা পাকিয়ে এলো। তার বিচারক মহেশ্বরীর কথা মনে পড়ল। এটা প্রতি মুহূর্তে মরার শাস্তি।
সত্যি এটা মৃত্যুর চেয়েও খারাপ ছিল। তার নিজেরই ইনকাম, তার নিজেরই কষ্টের টাকা এখন ওই মেয়েটির নাম উজ্জ্বল করছে যে তাকে ধ্বংস করে দিয়েছে। রণবিজয় নিজের মাথা হাঁটুর মধ্যে গুঁজে নিল এবং একটা জানোয়ারের মতো গোঙাতে লাগল, কিন্তু শোনার মতো কেউ ছিল না। ফিরে আসি ক্লিনিকে। উদ্বোধনের পর গৌলি ডিসপেন্সারির ভেতরে গেল। চারদিকে ফিনাইল আর নতুন ওষুধের গন্ধ ছিল। তার কাছে এই সুগন্ধ দুনিয়ার যে কোনো সুগন্ধির চেয়ে বেশি প্রিয় লাগল। সে ওষুধের র্যাকে একটা ছোট বাদামি রঙের শিশি দেখল, সেই লাইফ সেভিং ড্রাগ, জীবন রক্ষাকারী ওষুধ। গৌরীর পা থমকে গেল। তার হাত আপনা আপনি সেই শিশির দিকে এগিয়ে গেল। তার আঙুলে এখনও সেই রাতের ক্ষতের দাগ হালকা হালকা দেখা যাচ্ছিল। সে কাপা হাতে সেই শিশিটা তুলল। তার তালু ঠান্ডা ছিল, কিন্তু শিশির স্পর্শ শান্তি দিচ্ছিল। এবার কোনো পুলিশওয়ালা সেটা কাটতে এলো না, কোনো বুট সেটাকে পিষে দেওয়ার জন্য উঠল না। সে শিশিটাকে নিজের বুকের সাথে লাগাল, ঠিক যেখানে তার হৃৎপিণ্ড ধকধক করছিল। সে চোখ বন্ধ করল এবং ছাদের দিকে মুখ তুলল। তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে গালে পড়ল। দেখ ছোটু, আর কোনো ভাইয়ের শ্বাস থামবে না। তোর দিদি বাজি উল্টে দিয়েছে, এবার তুই আরামে ঘুমো। জানলা দিয়ে বাতাসের একটা ধমকা ঝাপটা এলো এবং গৌরীর খোলা চুল উড়িয়ে দিল। তার মনে হলো যেন কোনো ছোট বাচ্চা পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরেছে। গৌরীর মুখে এক বিজয়ীর হাসি ফুটে উঠল। সে প্রমাণ করে দিয়েছিল যে আবর্জনা কুড়ানো হাত শুধু নোংরা পরিষ্কার করে না, যদি সময় আসে তবে তারা সমাজের নোংরাও পরিষ্কার করতে পারে।